দেশে জড়ো হয়েছে ৪৮ দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সামনে সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি শরীফ রওশন। বিশ্বকাপটা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে, যখন ৪৮টি দল নিয়ে মোট ১০৪টি ম্যাচের মধ্যে ১০০টি ম্যাচ এর মধ্যে শেষ করে ফেলেছে। এবং সম্ভব অনেক যারা সমর্থকরা, যারা আসলে বিশ্লেষক, তাদের মতে যারা প্রথম ভাগে ছিলেন যে কোন কোন দলগুলো আসলে শেষ পর্যন্ত নিজেদের টিকিয়ে রেখে ফাইনালে উঠতে পারে বা সেমিফাইনাল খেলতে পারে, হয়তো অনেকের সেই যে পরিসংখ্যানটা করেছিলেন বা এটা করেছিলেন সেটা হয়তো বা মিলে গেছে। আজ সবকিছু নিয়ে কথা বলবো। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনার সামনে অনেকগুলো রেকর্ডের মুখোমুখি রয়েছেন, বিশেষ করে লিওনেল মেসি তো আছেনই। সবকিছু মিলে আজ আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক রুম্মান বিন ওয়ালি সাব্বির। সাব্বির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে আপনারা অনেক মেলানোর চেষ্টা করেছিলেন যে কারা বিশ্বকাপে থাকবে, কারা আসলে ফেভারিট। আমরা তো বলে থাকি যে জার্মানি, নেদারল্যান্ডস শুরু থেকে ফেভারিট ছিল, স্পেন তো অবশ্যই আছে, এবং বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নও এইবার তাদের সেমিফাইনালে উঠে এসেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে র্যাঙ্কিংয়ে যে 4টা দল, সেই 4টা দলই কিন্তু সেমিফাইনাল খেলবে। এটা আসলে কোনোভাবে মিলে গেছে কিনা, কারণ কোনো দলই আসলে গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32-তে দেখার কোনো সুযোগ নেই, অন্তত শেষ 16 পর্যন্ত। না, আমি 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 যেটা অ্যাজাম্পশন করেছিলাম যে এই 4টা যে দল এসছে এটাই সেমিফাইনাল, বা এদের ভিতরে আরও 4টা দল কোয়ার্টার ফাইনাল হবে। তো এর ভিতরে অনেক দল বাদ, নেদারল্যান্ড বাদ পড়ে গেছে, যেমন জার্মানি বাদ পড়ে গেছে। তো যে এটা হতে পারে, বাট আমার ছিল যে এই 4টা দল সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে, তো সেটা 4টা দলই আসছে। তো এখন তাদের পারফরমেন্স দিয়েই আসছে তারা। তো আমি মনে করি যে দুইটা ম্যাচই খুব টাইট ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। বিশেষ করে ফ্রান্স এবং স্পেন, এটা খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। কারণটা হলো দুইটা দলই কিন্তু খুব সুপার পারফরমেন্সে আছে, এবং লাস্ট স্পেন কিন্তু খুব ভালো খেলেছে, তাদের ট্রিমেন্ডাস বল পাসিং, স্পেস ক্রিয়েট করে খেলার যোগ্যতা তারা দেখিয়েছে, যা তারা ওয়ার্ল্ড কাপ জেতার দাবিদার রাখে আর কি। সেই ক্ষেত্রে আসলে কি স্পেন থেকে যেমন কথাটা অনেকেই বলছিল যে স্পেন আসলে গ্রুপ পর্ব থেকে যে স্পেনকে আমরা দেখার আশা করেছিলাম সেটা অনেকটাই আসলে অনেকেরই পূরণ হয়নি। এইটা আসলে শক্তি বাঁচিয়ে খেলা, বা তাদের কি কোনো কৌশল ছিল কিনা যে ধীরে ধীরে নিজেদের যে কৌশলগুলো সেটা আসলে তারা প্রকাশ করা শুরু করবে, হয়তো বা একটু ব্যাকফুটে থেকে খেলার চেষ্টা করেছে, যেটা আমরা দেখেছি শুরু থেকে তারা গোলশূন্য ড্র দিয়ে শুরু করেছিল। না, আমি এটা বলবো না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো দলই তো এই জিনিসটা করতে চায় না, এটা তাদের ব্যাড পারফরমেন্স হয়েছে। হ্যাঁ, তারা হয়তো আপ টু দ্য মার্ক হইতে পারে না, এমন হতে পারে তারা লিগ শেষ করেছে, তারা হয়তো টায়ার্ড। হ্যাঁ, এইসব কারণে ডে বাই ডে তারা আস্তে আস্তে গেইন করছে। তো সেইটাই কিন্তু প্রমাণিত হয়েছে যে আমার কাছে মনে হয় সব ইউরোপিয়ান যারা প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার, তারা কিন্তু একমাত্র ফ্রান্স ছাড়া আর সবাইকে দেখেছি তাদের পারফরমেন্স কিন্তু আপ ডাউন হয়েছে, বিকজ অফ তারা ইউরোপিয়ান লিগ খেলেছে, খেলা শেষ করে মাত্র 1 মাস হয়তো তারা একটু সুযোগ পেয়েছে, বা কেউ 20-25 দিন সুযোগ পেয়েছে। সেই সময়টা তারা এসে তাদের স্বাভাবিক খেলা দেওয়ার জন্য যে টায়ার্ডনেসটা ছিল সেটা কাটিয়ে উঠে আমার কাছে মনে হয় ডে বাই ডে তারা ইমপ্রুভ করেছে। আচ্ছা, সেই জায়গায় আমরা যদি একটু দেখতে চাই যে ফ্রান্স এবং স্পেনের যেহেতু লড়াই, এবং সবচেয়ে সবাই বলা হচ্ছে এখন পর্যন্ত হয়তো বা এই লড়াইটা হবে সবচেয়ে বেশি রোমাঞ্চকর, জমজমাট লড়াই, কারণ স্পেন এবং ফ্রান্স দুইটাই আসলে ইউরোপীয় জায়ান্ট দল বলা হয়। সেক্ষেত্রে আমরা যদি দুই দলের মুখোমুখি লড়াইটার পরিসংখ্যানটা একটু দেখতে চাই, 6টা ম্যাচ দুই দলই খেলে ফেলেছে, গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব পর্যন্ত। সেমিফাইনাল শেষ পর্যন্ত তারা মুখোমুখি হতে চলেছে, এবং তার আগে আমরা একটু দেখতে চাই যে ওসমান দেম্বেলে, লামিন ইয়ামালের যে মুখোমুখি লড়াইটা হবে সেখানে আসলে কোন দল কার থেকে বেশি এগিয়ে রয়েছে। আমরা যদি একটু দেখি ফ্রান্সের যে বল পজিশন, যে বল দখলের যে ক্ষমতাটা, সেটা 7% রয়েছে এখন পর্যন্ত, এবং 65%, মাত্র 5% বেশি রয়েছে স্পেনের। গোলের চেষ্টা তারা এখন পর্যন্ত 6টি ম্যাচে করেছেন 110 বার, আর স্পেন করেছে 110 বার, সমানভাবেই তারা এগিয়ে রয়েছে। গোলমুখী শট ফ্রান্স নিয়েছে 47টি আর স্পেন নিয়েছে 40টি। হেড দিয়ে গোলমুখী শট করার চেষ্টা করেছে ফ্রান্স 10 বার আর 16 বার করার চেষ্টা করেছে স্পেন। সফল পাস তারা ছিল 90%, 91% ছিল স্পেন। আর গতি, প্রত্যেক প্লেয়ারদের এভারেজ যদি গতি আমরা হিসাব করি, ফ্রান্সের প্লেয়ারদের গতি 5.95, সেক্ষেত্রে স্পেন একটু বেশি এগিয়ে থাকবে 6.08। আপনি যদি এই এখন পর্যন্ত রেকর্ডটা দেখেন,
সেখানে আসলে আমরা দেখছি যে কাছাকাছি। গোলমুখের শট, হ্যাঁ কাছাকাছি তো বটেই, কাছাকাছি, হ্যাঁ। তবে গোলমুখের শট বা হেড থেকে গোলমুখের শট এটা তো আসলে জটলা থেকে বেশি তৈরি হয়, সেই জায়গায় আসলে স্পেন দেখছে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। কারণ স্পেন অনেক বল তারা কিন্তু বল নিজেরা খেলে। আমি বলবো যে তারা কিন্তু যে এই যে পাসিংয়ের ব্যাপারটা, পাসিংয়ে কিন্তু তারা মানে মানে পার্সেন্টেজে তারা 65 আছে। তারা কিন্তু সবসময় বল পজিশন রাখার চেষ্টা করে। তারা বল পজিশন রেখে বিভিন্ন সময় দুই ফ্ল্যাঙ্ক ইউজ করে, মিডফিল্ড ইউজ করে। যখন থেকে স্পেস পায় না তখন ফ্ল্যাঙ্কে চলে যায়, ফ্ল্যাঙ্কে চেষ্টা করে ক্রস করার জন্য। আমার মাঝে মধ্যে এসে তারা মিডফিল্ড টু স্ট্রাইকারে বল আদান প্রদান করে গ্যাপ ক্রিয়েট করে গোল করার চেষ্টা করে। তো সেইগুলি দেখা যাচ্ছে যে তাদের ডেফিনেটলি তাদের গতি অবশ্যই ভালো, বেটার, এবং তারা কিন্তু মানে লাস্ট ম্যাচ কিন্তু অনেক ভালো খেলেছে। তো সেই কারণেই মানে ডে বাই ডে তাদের যে ইমপ্রুভমেন্ট, এবং মানে আমি বলবো যে ফ্রান্স একই লেভেলে খেলছে। ফ্রান্স কিন্তু যদি আপনি দেখেন ধারাবাহিকতা, ফ্রান্সে দেখেন ফ্রান্স প্রথম থেকে এই পর্যন্ত টপ মানে পুরো সবগুলি ম্যাচই তারা কিন্তু মানে ভালো পারফরমেন্স করেই তারা জিতেছে। কিন্তু স্পেনের ভিতরে আপ ডাউন আছে, কিন্তু সেটা কিন্তু তারা শেষ মুহূর্তে এসে তারা কিন্তু প্রমাণ করেছে তারা একটা ভালো পজিশনে এখন তারা আছে, এবং তারা কাপ নেওয়ার যোগ্যতা তাদের আছে, সেটা তারা প্রমাণ করে। সাব্বির ভাই, ফ্রান্সে কি একটু শুরুর দিকে রক্ষণটা সামলাতে একটু মানে কি বলে এলোমেলো ভাব ছিল কিনা, যে হয়তোবা তাদের সেরা স্ট্রাইকার রয়েছে ফরওয়ার্ড লেভেলে, তবে শুরুর দিকে রক্ষণটা সামলাতে একটু বেশি ভ্যাবাচেকা থাকে না যে অন্য দলগুলোর বিপক্ষে, সেটাতে কি একটু গড়েমসি দেখেছেন কিনা রক্ষণটা? আমার কাছে মনে হয়েছে কমপ্লিট একটা দল ফ্রান্সকে। তার শুনেন, একটা প্লেয়ারের একটা ম্যাচে বিভিন্ন সময় ল্যাকিংস হতে পারে, এটা হলো সিচুয়েশন টু সিচুয়েশন ডিপেন্ড করে। তবে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের সবগুলি দল যদি বিচার করি, ফ্রান্স টপ পজিশনে আছে, কারণ তার প্রত্যেকটা ম্যাচ তাদের ধারাবাহিকতা এত ভালো এবং এত বেটার ম্যাচ তারা খেলেছে, তাদেরকে ফল্ট ধরার কিছু নাই। তবে হ্যাঁ, পরিসংখ্যান যেটা কম্পেয়ার করুন স্পেন টু ফ্রান্সের, সেটা থাকতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার কাছে মনে হয় আমার দেখা মতে যে ফ্রান্স প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু এই সেমিফাইনাল পর্যন্ত তারা কিন্তু একদম তাদের পারফর্ম করেই আসছে। এবং আমি বলবো যে অন্য যে স্পেনের কথা বলে যে ধারাবাহিক, তারা কিন্তু স্লো ছিল, আস্তে আস্তে ডেভেলপ করেছে। ব্রাজিল স্লো ছিল, আস্তে আস্তে তারা ডেভেলপ করে, তারা লাস্ট পর্যন্ত পারেনি। আপনার আর্জেন্টিনাও কিন্তু আপনার করেছে, মানে তারা, আমি বলবো যদি ওয়ার্ল্ড কাপে পরিসংখ্যান করেন যে ফ্রান্স সবচেয়ে এগিয়ে আছে, এবং তারপর পাশাপাশি কিন্তু আর্জেন্টিনা তাদের পারফরমেন্স দিয়ে এসছে। এরপর আপনি স্পেনকে ধরতে পারেন যে তারা ধারাবাহিকভাবে আস্তে আস্তে তারা ডেভেলপ করছে। তো আমার কাছে মনে হয় যে এই ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে, এবং আমি মনে করি যে 65 বল পুঁজি তারা এগিয়ে আছে, তো ফ্রান্সকে সেই সুযোগটা তারা দিবে না। যেমন এমবাপ্পেকে ডেম্বেলেকে, এই দুটাকে ব্লক করবে তারা। হ্যাঁ, এই দুটাকে যদি তারা ব্লক করে, আমার কাছে মনে হয় যে ফ্রান্সের জন্য একটু কঠিন হয়ে যাবে খেলাটা। আচ্ছা, সেই ক্ষেত্রে তারা নিজেরা বল পজিশন, আমার কাছে ডেফিনেটলি বল পজিশনে স্পেনে বেশি থাকবে। আচ্ছা, আমরা দেখেছি যে নরওয়ের বিপক্ষে যখন ফ্রান্স গিয়েছিল তখন আসলে ওসমান দেম্বেলেকে তারা খুব বেশি ছাড় দিয়ে রেখেছিল, কি বলে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে আসলে তাদের সব পরিকল্পনা ছিল, যে কারণে ওসমান দেম্বেলে গোলটা করতে পেরেছিল। এই ম্যাচেও নিশ্চয়ই আসলে দুই দলকে আসলে আটকানোর চেষ্টা করবে। মিরর শেপ যেই টেকনিক আসলে যায়, যে ম্যান টু ম্যান শেয়ারিং যেই বিষয়টা, সেখানেও তো আসলে এই কাজটা করবে তারা, দুই দলের কোচ। হ্যাঁ, ডেফিনেটলি, মানে যারা ইম্পর্টেন্ট প্লেয়ার, তাহলে সেখান থেকে মানে নিজেদেরকে মেলে ধরে বা কিভাবে খেলবে আসলে এই জায়গাটাতে। ইম্পর্টেন্ট ডেম্বেলে রাইট উইংয়ে খেলে, তো এমবাপ্পেকে যদি বল না দেওয়া হয়, তাহলে এমবাপ্পে কিন্তু চেষ্টা করে বলটা মানে স্পেস ক্রিয়েট করার জন্য। এই স্পেসে যদি ওকে প্রপারভাবে বল না দিতে, সে কিন্তু গোল করতে পারবে না। সুন্দর খেলতে পারে একদিকে ডেম্বেলে, আর একদিকে মানে আপনার স্ট্রাইকে আছে আপনার এমবাপ্পে। তো আমার কাছে মনে হয় যে এই মিডফিল্ড যদি ঠিকমতো কন্ট্রোল করতে পারে, আমার কাছে মনে হয় সেটা জেতাটা সহজ হবে মানে মানে মাঝবার থেকে বলটা বিল্ড আপ করে যেতে হবে আসলে দুই দলকেই, সেক্ষেত্রে ওই সুযোগটা বা ওই সময়টা কি আসলে পাবে কিনা। না, এটা ডিপেন্ড করতেছে কার কাছে বল পজিশনটা আছে, কীভাবে বলটা নিচ্ছে। যেমন দেখেন আগেকার খেলার এখনকার খেলার ভিতরে ডিফারেন্স আছে। এরা কি করে গোল পোস্টের থেকে গোলকিপার থেকে খেলে,
গোলকিপার টু রাইট ব্যাক লেফট ব্যাক এরা কিন্তু গোলকিপার থেকে স্টার্ট করে আস্তে আস্তে স্পেস ক্রিয়েট করে এবং দেখা যায় যে অপোনেন্ট টিম তারা কিন্তু হাফ মাঠে চলে যায়, হাফ মাঠে চলে একটা ব্লকিং করে। তো সেই ব্লকটা ক্রিয়েট করে স্পেস ক্রিয়েট করে যদি আপনি বল বের করতে পারেন তাহলে আপনি মানে স্পেসগুলি ধরুন উইংয়ে স্পেস ক্রিয়েট করলেন, ক্রসিং করলেন, পজিশনে বল যদি ফেলতে পারেন প্রপারভাবে, আর ওই পজিশনে যদি বলটা টাচ করার জন্য স্ট্রাইকার রাইট টাইমে যেতে পারে তাহলে গোল হয়ে যায়। তো এই ব্যাপারগুলি আছে, খেলার গিয়ে ব্যাপারগুলি আছে যে স্পেসটা কীভাবে কে ক্রিয়েট করবে। তো আমার কাছে মনে হয় কেউ স্পেসটা দেওয়ার জন্য চেষ্টা করবে যে স্পেসটা না দেওয়ার জন্য। ওরাও কিন্তু সাবধানে খেলবে ফ্রান্স, এবং যেহেতু স্পেন ভালো টিম তারা অবশ্যই জানে, যেমন এমবাপ্পেরা কিন্তু স্প্যানিশ লিগেই খেলে, তো সেই কারণে স্পেন কিন্তু আমি বল দখলের ব্যাপারে তারা কিন্তু দুর্দান্ত, চিন্তাই করা যায় না। তারা কিন্তু মানে তাদের পারফরমেন্স কিন্তু বল কন্ট্রোলের ব্যাপারে তারা কিন্তু ভেরি ভেরি এক্সপার্ট। ফুয়েন্তার এই টিকি-টাকা ফুটবলের যে কৌশলটা সেটা আসলে অপ্রতিরোধ ফ্রান্স, আমরা বলি যে গতিশীল ফুটবল যেটা আসলে খেলে ফ্রান্স, সেই ফ্রান্সকে কি আসলে আটকানো সম্ভব কিনা আমরা একটু দেখবো। আমরা একটু ব্যাকে গিয়ে যদি দেখতে চাই এখন পর্যন্ত গ্রুপ পর্ব থেকে শেষ 16 পর্যন্ত কে কয়টা গোল করেছে, কয় মিনিটে কততম গোলটা করেছেন, যদি একটু ফ্রান্সেরটা দিয়ে শুরু করতে চাই সেক্ষেত্রে প্রথম প্রতিপক্ষ ছিল সেনেগাল। সেনেগালের বিপক্ষে এমবাপ্পে এবং ব্র্যাডলি বারকোলা গোল করেছেন। এমবাপ্পে করেছেন 2টি গোল, সেটা হচ্ছে 66 মিনিটে একটি গোল করেছেন এবং ম্যাচের শেষ মুহূর্তে তিনি গোল করেছেন, এবং ব্র্যাডলি গোলটি করেছেন 82 মিনিটে। সেই ম্যাচটি ফ্রান্স 3-1 ব্যবধানে জিতে নিয়েছিল। ইরাক সেকেন্ড প্রতিপক্ষ ছিল ফ্রান্সের, এমবাপ্পে এবং দেমবেলে গোলটি করেছিলেন। দেমবেলে একটি মাত্র গোল করেছেন, আর এমবাপ্পে আবারও তার জোড়া গোলে আসলে সেই ম্যাচে 3-0 ফ্রান্স জিতেছিল। নরওয়ের কথা বলছিলাম যে দেমবেলে এবং দুয়ে, বলছিলাম যে দেমবেলে যে তিনি 2টি গোল করেছিলেন, দুঃখিত তিনি তারা হ্যাটট্রিক করেছিলেন, যেটা বলছিলাম যে নরওয়ের বিপক্ষে যে সেই ম্যাচে এমবাপ্পেকে পুরোভাবে ঘিরে ফেলেছিল নরওয়ের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল, ফ্রান্সের যদিও কোনো পরিকল্পনা ছিল না, তবে নরওয়ে দেখলাম যে বেশ ভালো একটা দাপট দিয়ে খেলেছিল, তবে শেষ পর্যন্ত জিততে পারেনি। 4-1 ব্যবধানে সেই ম্যাচও তারা জিতে নিয়েছিল। তারপর শেষ 32-এর খেলা শুরু করেছে নকআউট পর্বের প্রথম ম্যাচ সুইডেনের বিপক্ষে, সেখানেও এমবাপ্পে এবং ব্র্যাডলি ম্যাজিক দেখিয়েছিল। এমবাপ্পে জোড়া গোল এবং ব্র্যাডলি ছিল একটি গোল, 3-0 ব্যবধানে সেই ম্যাচটিও জিতে নিয়েছিল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জিতেছে এমবাপ্পের একটি মাত্র পেনাল্টি শুট আউটে ছিল 70 মিনিটে সেটা। তারপর মোরক্কো একদম সবশেষ ম্যাচ যেটাকে আসলে মোরক্কোকে তারা হারিয়ে সেমিফাইনাল উঠেছে, এমবাপ্পে এবং দেমবেলের ম্যাজিক ছিল, 2টি গোল করেছিল। আমি বলবো যে প্যারাগুয়ের এগেইনস্টে এমবাপ্পে মানে ফ্রান্স জেতাটা কিন্তু খুব শক্ত ছিল, কারণ প্যারাগুয়ে কিন্তু ডিফেন্সিভ খুব ভালো, ভেরি স্ট্রং ছিল। তারা এই ধাপটা পেরিয়ে যাওয়ার পরে মরক্কোর বিপক্ষে আমরা যেভাবে ভেবেছিলাম যে মরক্কো স্ট্রংলি আসলে প্রতিপক্ষকে সেভাবে দেখাতে পারবে, আসলে দাঁড়াতে পারবে, সেটা আসলে করতে পারেনি মরক্কো ইজ নট আপ টু দ্য মার্ক টিম। কারণটা কিন্তু দেখেন, মরক্কোর সাথে যখন ফ্রান্সের খেলা হয়েছে তখন কিন্তু মরক্কো ডিফেন্সিভই খেলছিল, তারা যে অ্যাটাকিং ফুটবল খেলে। প্রথম ম্যাচে মরক্কো যেভাবে খেলা দেখিয়েছে, মানে দুর্দান্ত খেলা দেখিয়েছে, ওই খেলা কিন্তু আমরা এই ম্যাচে এসে পাইনি। কারণটা কি, তারা দেখেছে মরক্কো যে সুপিরিয়র টিম ফ্রান্স, আমরা যদি এইভাবে যাই তাহলে হয়তো অনেকগুলি গোল খেয়ে যাব। তারপরও তারা ডিফেন্সিভ খেলার পরও 2 গোল খেয়েছে। হ্যাঁ, তা আমি মনে করি যে মরক্কো মানে এই পারফরমেন্স আমরা কেউ আশা করিনি। প্রথম ম্যাচ থেকে মনে করেছি মরক্কো একটা ভালো পর্যায়ে যাবে বা সেমিফাইনালস হতে পারে। যাই হোক, মরক্কো যতটুকু হয়তো বা তাদের নিউ জেনারেশন ভালো উঠে আসে নাই। হ্যাঁ, তো সেই কারণে তারা এই ওয়ার্ল্ড কাপে তারা নট আপ টু দ্য মার্ক। এবং সাবির ভাই একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে এমবাপ্পে কি যতই আসলে পরিকল্পনা হোক না কেন প্রতিপক্ষের, 5টা ম্যাচেই কিন্তু তিনি গোল করতে সফল হয়েছেন, এবং 2টি ম্যাচে গোল করেছেন ওসমান দেমবেলে, এবং 2টি ম্যাচে ব্র্যাডলি বারকোলা গোল করেছেন। এই 3 জনকে আসলে ফরওয়ার্ড লাইনে আপনি শুরুতে দেখতে চান কিনা শুরুর একাদশে? এমবাপ্পে তো অবভিয়াসলি থাকবে। না, তো ডেফিনেটলি ডেমবেলে তো আছেই, ডেমবেলে তো নামাইতে হবে। আর এমবাপ্পে আসলে খুব ধূর্ত প্লেয়ার, খুব চালাক প্লেয়ার, এবং সে কিন্তু স্পেস ক্রিয়েট করে, এবং তার দুর্দান্ত স্পিড এবং দুর্দান্ত শুটিং পাওয়ার, এবং তার তীক্ষ্ণ বুদ্ধি তার বিষয় আছে। সে কিন্তু এইগুলি ইউটিলাইজ করে। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা সবাই কিন্তু 2টা টিমই, স্পেন এবং ফ্রান্স, একটা ম্যাচ ফাইনাল যাওয়া, একটা ম্যাচ, এই ম্যাচে তাদের কিন্তু সাবধানে খেলতে হবে। যে কোনো রিস্ক করা যাবে না। অফেন্স চেষ্টা করবে ডিফেন্সকে ব্রেক করার জন্য, গোল করার জন্য,
ডিফেন্স কিন্তু চিন্তা করবে যে অফেন্সকে কীভাবে রোখা যায়, মানে যেকে ব্লক করা যায়, এটাই কিন্তু তারা কিন্তু খেলবে। আমার কাছে মনে হয় তারা কিন্তু দেখবেন এই ম্যাচটা তারা নিজেরা খেলছে। দেখা যায় অ্যাটাকিং তো হবে, মানে ইফেক্টিভ তো অ্যাটাক করবেই, এটা স্বাভাবিক হইতে পারে, যে কোনো সিচুয়েশন হইতে পারে, কিন্তু তারা কিন্তু নিজের ঘর রক্ষা করে সামাল দিয়ে তারা কিন্তু চেষ্টা করবে। কিন্তু একটা ম্যাচ ডিপেন্ড করে ফাইনাল ম্যাচটা যাওয়া। সেক্ষেত্রে যদি সামাল দিয়ে অ্যাটাক করতে যায়, যদি অ্যাটাকে আসলে সফলতা না আসে, তাহলে পেনাল্টি শুট আউটে চলে যাবে ম্যাচ, খুব স্বাভাবিক। এটা স্বাভাবিক। এই দুইটা ম্যাচ সেটা কি দিদিয়ের দেশম বা ফুয়েন্তে আসলে চাইবে কিনা পেনাল্টি শুট আউটে যেতে? কারণ সব দলই কিন্তু সব টিমের, কারণ এখন পর্যন্ত ফ্রান্সের গোলরক্ষক সেভাবে কিন্তু পরীক্ষাটা হয়নি তার, যেটা স্পেন পরীক্ষা দিয়েছে গোলরক্ষক। আমি বলবো যে কোচে কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকবে। তো ব্যাপারটা হলো কি, বল তো মানে আপনাকে খেলা তো মানে বল পজিশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, আর অ্যাটাকের মানে আপনি কী ফর্মেশন খেলাচ্ছেন এর উপর ডিপেন্ড করে, তার অপোনেন্ট প্লেয়ার উপর ডিপেন্ড করে, অপোনেন্ট টিম কীভাবে খেলবে সেটাকে ব্লক করার জন্য সেভাবে কোচ প্ল্যান করবে। আমার কাছে মনে হয় দুজনই মানে তাদের পারফরমেন্স, যেমন টিকি টাকা তারা খেলে, কিন্তু স্পেন কিন্তু টিকি টাকা খেলে না, টিকি টাকা খেলে আবার প্লাস লং স্পেসও খেলে, হ্যাঁ। তো সেইটা আমার কাছে মনে হয় যে এই দুইটা ম্যাচ, এই দুইটা খেলা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে, এবং তারা কিন্তু তাদের স্পেস কেউ ছেড়ে দাঁড়াবে না। ব্লক সবসময় সবাই ডিফেন্স ব্লক করবে, মিডফিল্ড ব্লক করবে, আবার অ্যাটাকিংও হচ্ছে তারা অ্যাটাকিং করার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় যে ম্যাচটা দুই পক্ষেরই এনিবডি ক্যান উইন হতে পারে, এটা কাউকে মানে প্রাধান্য দেওয়া মুশকিল। যদিও ফ্রান্সের দিক থেকে যদি বলবো যে ফ্রান্স সবচেয়ে টপ পজিশনে আছে তাদের অ্যাজ পার পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে, সেইটার দিক থেকে চিন্তা করলে ফ্রান্স এগিয়ে থাকবে। তবে স্পেনকে কোনোভাবে ছেড়ে দেওয়া, মানে কোনোভাবে ছোট করে দেখা, বিকজ অফ স্পেনেরও তো গোল করার যে রেকর্ড রয়েছে বা গোলদাতা রয়েছে, তাদের লিস্টটা যদি একটু দেখতে চাই, তাহলে আসলে অ্যানালাইসিসটা করা আপনার জন্য খুব ভালো হবে। লামিন ইয়ামাল অবশ্যই আছেন তরুণ তুর্কিবাজ, যেটা বলা হয় স্পেন দলের জন্য। প্রথম প্রতিপক্ষ ছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছিল। আসলে খুব মানে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছিলাম সেই ম্যাচটাতে, এবং কেপ ভার্দের শক্তিমত্তা সেই ম্যাচেই প্রমাণ পেয়ে গিয়েছিল। এরপর সৌদি আরবের বিপক্ষে লামিন, ওয়ারজাবাল এবং হাসান হচ্ছে সৌদি আরবের আত্মঘাতী গোলটা হয়েছিল, এই জন্য আসলে 4-0 ব্যবধানে তারা জিততে পেরেছিলেন। লামিন ইয়ামাল একটি গোল করেছেন এবং ওয়ারজাবাল করেছিল 2টি গোল। সেক্ষেত্রে আসলে আমরা দেখছি, তারপরে উরুগুয়ে ছিল তৃতীয় প্রতিপক্ষ, এবং গ্রুপের সবশেষ ম্যাচে অ্যালেক্স একটি গোল করেছিলেন, সেটাও 42 মিনিটে। তারপর রাউন্ড অফ 32-তে আমরা দেখেছি অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে স্পেনের, সেখানে ওয়ারজাবাল এবং পেদ্রো পোর্তো গোল করেছেন, মোট 3টি গোল করেছিলেন, ওয়ারজাবালই করেছিলেন জোড়া গোল। পর্তুগালের বিপক্ষে আমরা যেটা দেখেছি, স্পেনের মিকেল মেরিনো একটি গোল করেছেন, সেটা অতিরিক্ত সময়, ম্যাচের মূল সময় আসলে পেরিয়ে যাবার পর। এবং বেলজিয়াম সবশেষ প্রতিপক্ষ ছিল রাউন্ড অফ 16-এ, সেখানে আবারও মিকেল মেরিনোর সাথে ফাবিন রুইজ গোল করেছেন, এবং তারা প্রথমার্ধে একটি গোল করেছেন এবং দ্বিতীয়ার্ধের শেষ দিকে আসলে 2টি গোল করেছেন। এই গোলের ক্ষেত্রে আপনি আসলে ওয়ারজাবালকে তো অবশ্যই, যেহেতু তিনি সেন্ট্রালে খেলে থাকেন, তাকে এগিয়ে রাখতেই হবে, তবে লামিন ইয়ামালকে ঘিরে যে আসলে প্রতিপক্ষের আটকানোর যে প্রচেষ্টা, সেই জন্যই কি আসলে লামিন ইয়ামাল সেভাবে, যেখানে আমরা দেখি যে ক্লাবে যেভাবে তিনি আলোকিত করে থাকে, আসলে এই বিশ্বকাপে আসলে বিশেষ করে গত বিশ্বকাপের মতো এখন পর্যন্ত নিজের আলো ছড়াতে পারেনি লামিন ইয়ামাল। কিন্তু আপনার উদীয়মান প্লেয়ার, এবং সে কিন্তু তার পারফরমেন্স আপনি লাস্ট ম্যাচও দেখবেন স্পেনের, সে কিন্তু ক্রিয়েটার, সে কিন্তু বিভিন্ন মানে ডিফেন্সকে কিন্তু সে কিন্তু ভেঙে দিয়েছে। ম্যাক্সিমাম দেখেন এই স্পেনের মানে যদি অ্যাটাকিং যদি ডেঞ্জার করতে হয়, তার ম্যাক্সিমাম সময় কিন্তু লামিন ইয়ামালকে বল দেয়, এবং সে কিন্তু ডিফেন্সকে যে কোনো একটা মানে মানে তাকে ভেদ করার জন্য চেষ্টা করে আবার বলটা কিন্তু সে পাস করে দেয়, হ্যাঁ, এবং ক্রসও অনেক ডেঞ্জার ক্রস করে। তবে আমার কাছে মনে হয় যে এইটা মানে ফ্রান্সের জন্য লামিন ইয়ামাল কিন্তু ডেঞ্জারাস, এবং তাকে রোখার জন্য সেটা প্ল্যান করতে পারলে আমার কাছে মনে হয় এটা ফ্রান্সের জন্য ভালো হবে, যে তাকে আটকানো যেতে পারে। তবে প্লেয়ারকে আটকানো যায় না, মেসিকে আটকানো যায় না। মেসি যখন ইয়াং ছিল তখন তাকে আটকে যায়, মেসি তো এখন বয়স হয়েছে, তারপরেও তাকে চেষ্টা করেও আটকাতে পারে না। তা আমি মনে করি যে লামিন ইয়ামাল মানে ওয়ার্ল্ড কাপে যেহেতু 18 বছর বয়স, জাস্ট ইয়াং প্লেয়ার, তো সে কিন্তু তার দক্ষতা দিয়ে এবং তার পারফরমেন্স দিয়ে কিন্তু সে টিমকে যে কোনো সময় রেজাল্ট এনে দিতে পারে।
মানে আপনি যদি ফ্রান্স এবং স্পেন দুটাকে আসলে মার্ক দিতে বলি, কারণ তিনটা বিভাগ রয়েছে, ডিফেন্স রয়েছে, মিড রয়েছে, ফরওয়ার্ড জোনটা রয়েছে, কার কোন দলের এই তিনটা বিভাগকে সেরা হিসেবে আপনি দেখছেন? মানে কোন দলের সাথে আসলে কোন পার্টটা আসলে লড়াইটা হবে, আসল লড়াইটা যদি একটু বলি। আমি বলি মিডফিল্ডটা কিন্তু স্পেনের স্ট্রং, মানে অ্যাজ পার আমি যদি ফ্রান্সের থেকে স্ট্রাইকিং পজিশনটা দুই দলের সমান। ওকে, হ্যাঁ, তো এখানে এখন মিডফিল্ডটা যদি কন্ট্রোল করতে পারে, মিডফিল্ডের মেইন জিনিস একটা টিমের জান। হ্যাঁ, এবং মিডফিল্ড যদি কন্ট্রোল করতে পারে সেই উইন করার সম্ভাবনা রয়েছে। এবং তাদের আমার কাছে মনে হয় যে ফ্রান্সের মানে স্পেনের মিডফিল্ডটা অনেক স্ট্রং। হ্যাঁ, পেড্রি আছে, তারপরে রড্রিগো আছে, এটা কিন্তু অনেক ভালো প্লেয়ার এবং আপনার যে কোনো সময় যে কোনো রেজাল্ট এনে দিতে পারে। তারা কিন্তু মানে টোটাল ফুটবল যেটা খেলে, টোটাল ফুটবলে তারা কিন্তু বেস্ট আমার কাছে। এবং টিকি টাকার কারণেই হোক, এখন কিন্তু সারা টিকি টাকার উপরে শুধু নাই, টিকিটাও খেলে, আবার উইং স্পেসে, ওয়াইড স্পেসে কিন্তু তারা খেলে। লামিনিয়ামকে বল দেয়, উইলিয়ামকে বল দেয়। উইলিয়ামকে লাস্ট নামিয়েছিল এই লাস্ট ওয়ার্ল্ড কাপে, এই লাস্ট ম্যাচে মনে নামিয়েছিল। উইলিয়াম কিন্তু ভেরি ডেঞ্জারাস। একদিকে উইলিয়াম, একদিক দিয়ে যদি লামিনিয়াম আমার যদি অ্যাটাক করে, তাহলে কিন্তু ফ্রান্সের ডিফেন্স ভেঙে যাওয়া সহজ। আপনি যেহেতু মানে কোন দলের পজিশনটা বলছেন, পজিশনটা যদি আমরা একটু দেখে থাকি বিগত সময়ে কোন পজিশনে আসলে খেলেছে, সম্ভাব্য একটা একাদশ আমরা একটু দেখতে চাই। সেক্ষেত্রে ফ্রান্স এবং স্পেনের সম্ভাব্য একাদশটা আমরা যদি একটু দেখতে চাই, যে উনাই সিমন তো অবশ্যই তিনি গোলবারে দাঁড়িয়ে থাকবেন, তবে সেই জায়গাটা আসলে কে তারপরে আসলে কে খেলবে। পেদ্রি এবং রদ্রিকে আমরা তো মিডে অবশ্যই দেখবো। পাউলো কুবার্সি আছেন, লাপোর্তো আছেন এবং মার্ক কুকুরে আছেন। মার্ক কুকুরে সাংঘাতিক প্লেয়ার হয়ে যেতে পারে কিনা স্পেনের জন্য, বল নিয়ে তিনিও আসলে বলটা পাস করার ক্ষেত্রে খুব আগ্রাসী ভূমিকা রাখে, আমি বিগত সময় দেখেছি। সেক্ষেত্রে বায়না আছেন, লামিন ইয়ামাল এবং ওয়ারজাবাল আসলে গোল করার জন্য তারাই আসলে সেন্ট্রালে থেকে থাকেন দুই পাশে, এবং দানি ওলামা আছেন। ওলামা গুড প্লেয়ার, ওলামা ইজ ভেরি গুড এবং রদ্রি পেদ্রি মিডফিল্ডটাকে সামাল দেওয়ার জন্য দুজনেই যথেষ্ট। রড্রিগো মিডফিল্ডটাকে সামাল দেয় এবং রড্রিগো পেড্রি, হ্যাঁ পেড্রি আছে, রড্রিগো পেড্রি এবং কুকুরেকে আমরা দেখি যে তিনিও আসলে নিচ থেকে উপরে অনেক ভালো প্লেয়ার। সে নট অনলি ডিফেন্স, সে নট অনলি লেফট ব্যাক, সে কিন্তু টোটাল মিডফিল্ডার এবং অ্যাটাকার, মানে উইং অ্যাটাকার এবং ডিফেন্স, এই তিনটা স্পেসে সে কিন্তু সাংঘাতিক ভালো খেলে। এবং তার স্পিড, তার বল মানে ডেলিভারি কোয়ালিটি এবং তার পাসিং ফ্যান্টাস্টিক, মানে দেখার মতো আর কি। এবং বুঝে না অনেক সময় যে তার কারণে কিন্তু টিমের অনেক 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 কাজ হয়ে যায় এবং তার কারণে টিম কিন্তু অনেক উপকৃত হচ্ছে, যেটা দুইটা প্লেয়ার মিলে একসাথে করার কথা, সে একা সেই কাজটা করে। আচ্ছা, আমরা যদি এবার একটু ফ্রান্সেরটা দেখে নেই, আপনি যদি কোনো পরিবর্তন চান, আসলে সম্ভাব্য একাদশ আসলে বিভিন্ন অ্যানালিস্ট সার্ভার থেকে পাওয়া যায়। আমরা যদি একটু দেখি যে মাইক আছেন গোলরক্ষক হিসেবে, তারপর নিচের দিকে আমরা দেখছি লুকাস আছেন, উইলিয়ামস আছেন, ডায়েট আছেন, এবং মাঝমাঠে যেটা দেখছি যে কুন্দে থাকবেন, এবং কুন্দে খুব ভালো একজন পারফর্মার, আর আদ্রিয়ান রাবিও আছেন। কুন্দে রাইট ব্যাক খেলে, এই জায়গায় আসলে অলিসে এবং ব্র্যাডলি বারকোলা যেটা বলছিলাম, যে তারা দুজন আসলে এবং কোনের সাথে যে কম্বিনেশনটা, সেটা অনেক বেশি কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান দেবেলের বল যোগানোর জন্য খুব বেশি তারা কার্যকরী। ওলিস আর রাবিও কিন্তু মাঝে মধ্যে দেখেছি যে নিজেও আসলে অ্যাটাকে যায়। ওলিস কিন্তু ভেরি এফেক্টিভ এবং রাবিও কিন্তু ভেরি এফেক্টিভ প্লেয়ার। এই দুইটা প্লেয়ারই কিন্তু ফ্রান্সের মূল, মানে বলবেন যে অ্যাটাকিংয়ের ভিত্তি, মেইন জায়গা থেকে এই ওলিস এবং রাবিও, এই দুইটা প্লেয়ার কিন্তু বল পাস করে ওমেন ডেম্বেলেকে, তারপরে এমবাপ্পেকে। হ্যাঁ, এই দুইটা প্লেয়ার কিন্তু ভেরি ডেঞ্জারাস। এবং কুন্দে কিন্তু অনেক মানে ওভারল্যাপিং করে খেলে, যেমন ওই আমরা কুকুরকে দেখছি যে স্পেনের, তো সেটা কিন্তু কুন্দে করে, সেটা কুন্দে কিন্তু আপনার মিডফিল্ডও খেলে, রাইট ব্যাকও খেলে, রাইট উইংয়ে খেলে। সাবির ভাই, আমরা এই সম্ভাব্য একাদশটা নিয়ে এবং দলটা নিয়ে আরো অনেক বিশ্লেষণ করব, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। সাবির ভাই, যেটা বলছিলাম যে ফ্রান্সের স্পেন, আপনি বলছিলেন স্পেনের মিডফিল্ডটা খুব বেশি স্ট্রং, সেক্ষেত্রে ফ্রান্সের মিডফিল্ডটাকে ভেঙে আসলে
স্পেনের মিডফিল্ডটাকে ভেঙে আসলে রক্ষণটাকে আসলে কিভাবে দেখবেন সেক্ষেত্রে, কারণ ফ্রান্সের বিপক্ষে আসলে নামতে হচ্ছে, স্পেনের রক্ষণ ভাগটাকেও তো শক্তিশালী করতে হবে। যদি স্পেন এখন পর্যন্ত খুব বেশি তারা 2টো ম্যাচে ক্লিন শিট রাখার সুযোগ হয়েছে তাদের। না, আমি বলবো যে স্পেনও একটা কমপ্লিট দল, ফ্রান্সও কমপ্লিট দল, তাদের কোনো জায়গায় কমতি কম, অভাব কম। তবে এখন কেউ চিন্তা মাঠে খেলার সময় কেউ কোনো মিস্টেক করে ফেলে কিনা, কারণ মিস্টেক করাটা স্বাভাবিক। যখন বল স্পেস ক্রিয়েট করে, আদান প্রদান করে, যে কোনো সময় মানে একটা ব্যাপার আছে না খেলার একটা মানে প্ল্যানিং, এই প্ল্যানিংটা যদি কেউ মিস করে ফেলে তো দেখা যায় স্পেস ক্রিয়েট করে। আর গোল একটা জিনিস মনে রাখেন যে যত আপনি ডিফেন্ডিং করেন, যতই ব্লকিং করেন, স্পেস কিন্তু ক্রিয়েট হবেই। কারণ স্পেস মানে ব্লকিং ভাঙার জন্য স্পেস ক্রিয়েট করতেই হবে, নাহলে আপনি গোল আসবে না, স্বাভাবিক। এটা হয়তো বা ফ্ল্যাঙ্ক দিয়ে ক্রস করেও আপনি ব্লকিংটা ভাঙতে পারেন, যে কোনো প্লেয়ার হেড করে গোল করে দিতে পারে। তো সেইটা কিন্তু এই স্পেস ক্রিয়েট করার জন্য দুই দলই চেষ্টা করবে তাদের কাছে বল ধরে খেলার জন্য, হ্যাঁ, বল পজিশন নেওয়ার জন্য। যেটা বেশিরভাগ স্পেন করে, যে বল তাদের নিজের আয়ত্তে রাখার চেষ্টা করে, হ্যাঁ, রেখে এই ফ্ল্যাঙ্ক থেকে ওই ফ্ল্যাঙ্ক থেকে এই ফ্ল্যাঙ্ক, মিডফিল্ড স্ট্রাইকিং থেকে আবার বল নেয় পাস দিয়ে, স্পেস ক্রিয়েট করার জন্য চেষ্টা করে। তো এইটা দুই দলই করবে। তবে আমি বলবো যে স্পেন প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ ফুটবলার আছে এবং তারা মানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ভালো ভালো টিমে খেলে। তো তাদের অলরেডি যারা খেলছে তারা কিন্তু অলরেডি স্টার প্লেয়ার, তারা অলরেডি কিন্তু ওয়ার্ল্ডের স্টার প্লেয়ার। এবং আপনি ফ্রান্সের দিক দিয়ে তাকালেও তারা সবগুলি স্টার প্লেয়ার খেলছে। তো খেলার ব্যবধানটা তৈরি করবে এখন মাঠে খেলা হওয়ার পর বোঝা যাবে যে কে স্পেস কী করতে, কার কোনো ব্লক, কারণ একটা কোচের উপর ডিপেন্ড করে যে কাকে কীভাবে ব্লক করবে, কে কীভাবে খেলবে। খেলার তো একটা স্বাভাবিক খেলা, এখানে যেমন 4-3-3 সিস্টেমে দেওয়া আছে, তার দুইটা ফরমেশনে, অনেক সময় 4-2-1-3ও খেলে। এটা ডিপেন্ড করে কোচের উপরে কখন কোন প্লেয়ারকে খেলাবে, তাকে কি স্পেস, তাকে কি পজিশনে খেলতে বলবে, তার কি দায়িত্ব। এবং শুরুর একাদশটা যে ফরমেশন হয়ে থাকে, খেলার পরিবর্তনটা কিন্তু একেবারে সময় সময় পরিবর্তন করে থাকে। যেমন লাস্ট ম্যাচে আর্জেন্টিনা লাস্ট মানে সময় 4 জনের স্ট্রাইকার খেলেছে, কারণ তখন ওই সময় তার দরকার ছিল 4 জন স্ট্রাইকারকে দিয়ে অ্যাটাক করে গোলটা টাইব্রেকারে যাওয়ার চেষ্টা যাতে না হয়। এইটা আপনার ডিপেন্ড করে একটা কোচের উপরে, কোচ কখন কি মানে, কারণ প্লেয়ার মানে যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারা কিন্তু অল ফরমেশন জানে যে কী ফরমেশন খেলে তার দায়িত্বটা কী, সেই দায়িত্বটা রক্ষা করার জন্য সেই দায়িত্বটা সে পালন করে। এখন কোচের উপর ডিপেন্ড করবে ম্যাচ শুরু হওয়ার পরে সে যে প্ল্যানিং করে মাঠে নামাচ্ছে, এখানে কোনো ব্যত্যয় ঘটে তখন সে পরিবর্তন করবে যে কী পরিবর্তন করা দরকার। তা আমরা ওভারঅল দেখছি যে তারা দুইটা দলই স্বাভাবিকভাবে ডিফেন্স টু মিডফিল্ড টু অ্যাটাকিং, ওয়াইড স্পেস করে তারপরে উইং সাইড দিয়ে তারা অ্যাটাকিং করার চেষ্টা করছে, আবার পেনিট্রেশন করে বল থ্রু পাস দিয়ে বল করার চেষ্টা করছে। এটা দুই দলেই আছে। আমি বলবো এখন এই গ্যাপটা মানে গোল তো হতেই পারে, এখন গ্যাপটা ক্রিয়েট করার জন্য কোচ কী ধরনের প্ল্যানিং করবে, কার ফল্ট হবে, কে ফল্ট করে বসবে যেই কারণে গোলটা হয়ে যেতে পারে, সেটা ম্যাচে যখন আপনি খেলবেন তখন বুঝতে পারবেন। এর আগে তো হাইপটা বা ম্যাচের আসলে যে প্রেসারটা সেটা নেওয়ার ক্ষমতা যার বেশি থাকবে, যে ফুটবলারদের, তারাই আসলে সফলতা পাবে। এবং বিগ ম্যাচগুলিতে একটা জিনিস মনে রাখবেন, টেম্পারমেন্ট যার ভালো থাকে, যে কনফিডেন্ট লেভেল যার ভালো থাকে, তারা কিন্তু ম্যাচ উইন করে যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এক্স্যাক্টলি। সাবির ভাই, আরও একটা ম্যাচ রয়েছে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচ। এবং আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ নিয়ে তাদের ইতিহাস নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তারা আমরা দেখছি যে আটলান্টা স্টেডিয়ামে ৭৫,০০০ দর্শক ধারণক্ষম সেই স্টেডিয়ামটায় পুলিশি যে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি আরও বাড়িয়েছে, কারণ তাদের ইতিহাসটা আসলে খুব বেশি ভালো না। তারা মাঠের লড়াইয়ের বাইরেও রাজনৈতিক যে বৈরী আবহাওয়া, বৈরী পরিবেশটা, সেটা তারা মুখোমুখি হয়েছে। এই ম্যাচটা একটু বেশি আলোচনায় থাকছে এই কারণে। এই ম্যাচের যে উত্তাপটা, সেটা আসলে লিওনেল স্কালোনি সেভাবে নেয়নি। আমরা দেখেছি প্রেস কনফারেন্স, তিনি বলেছেন এটা শুধুই একটা ফুটবল ম্যাচ।
এই ম্যাচটা আপনি কিভাবে দেখছেন? ইংল্যান্ডেও আমি দেখেছি যে মাঝখানে হয়তো বা তারা দাপট দেখিয়েছে, আবার কোনো ম্যাচে খুব বেশি দাপট দেখাতে পারেনি, বিশেষ করে নরওয়ের বিপক্ষে তাও আসলে তারা পাস করেছে, তারা উত্তীর্ণ হয়েছে। তারপরে আমরা দেখছি আর্জেন্টিনা, কেপ ভার্দে এবং মিশরের বিপক্ষে তাদের যেই প্রেশারটা, ঘাম ঝরানো ম্যাচ হয়েছে, তারপরে তারা সেমিফাইনালে চলে এসছে। এই দুই দলের লড়াইটা আসলে কি সমানে সমান হবে কিনা, বা একটু আপ ডাউন কিছু হবে কিনা, আপনার কি মনে হচ্ছে? আমি বলবো যে ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড হলো একটা 66 পরের থেকে তারা কিন্তু তাদের প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ দুর্ভাগ্যজনক, তাদের ব্যাড লাক, তারা একটা ভালো পর্যায়ে যেয়ে তারা কিন্তু আউট হয়ে যায়। যেমন 86 ওয়ার্ল্ড কাপে তারা আর্জেন্টিনার সাথে হেরে বের হয়ে যায়, এবং সেটা একটা মানে ক্ষোভের জায়গা এখন, কিন্তু সেই প্রতিশোধ যেটা বলা হয় যে হ্যাঁ প্রতিশোধ জায়গাটা এসছে আর কি হ্যাঁ, তাদের সেটা নেওয়ার কি জন্য। নিতে হ্যাঁ, পারবে কিনা। তবে আপনি একটা জিনিস খেয়াল করেন, আর্জেন্টিনা কিন্তু ধীর গতিতে খেলে, তারা অবজার্ভ করে যেমন গোল একটা করার পরে যখন গোল খেয়েছে, এরপরে কিন্তু তারা কিন্তু পরবর্তী সময়ে স্কালোনি 4টা প্লেয়ার নামিয়েছে স্ট্রাইকিং পজিশন, যে গোল ক্রিয়েট করে। গোলগুলি কিন্তু পরে হাফে যে সেকেন্ড রাউন্ড হাফে যে গোলগুলি হয়েছে, হ্যাঁ এক্সট্রা টাইমে যে গোলগুলি হয়েছে, ঠিক আছে, সরি হ্যাঁ গোলগুলি হয়েছে। তো আমি বলতে চাই যে ইংল্যান্ডও ভালো পারফরমেন্স করেছে লাস্ট ম্যাচে। তা আমার কাছে কেন জানি মনে হয়, কিন্তু সাবির ভাই, অনেকে আবার বলছে যে নরওয়ের আসলে এই ম্যাচে বেশি পারফরম্যান্সটা বেশি ভালো ছিল ইংল্যান্ডের তুলনায়। হ্যাঁ শেষ ম্যাচটা যেটা, হ্যাঁ বল পজিশন তারা ভালো ছিল, তবে মানে কাজটা তারা করে দিয়েছে, হ্যাঁ ইংল্যান্ড কাজটা করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে যে বেলিংহাম অনেক ভালো খেলেছে, মানে ম্যাচ উইনিং প্লেয়ার, এবং সে ম্যাচ উইন করে দিয়েছে ইয়ের এগেনস্টে। কিন্তু বল পজিশন যদি বলেন তাহলে হল্যান্ড নরওয়ের ভালো ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইংল্যান্ড আর্জেন্টিনার সাথে খেলাতে সবসময় কিন্তু তারা একটু নার্ভাস থাকে। হ্যাঁ আমি মনে করি যে মানে ইংল্যান্ড নার্ভাস থাকে। আচ্ছা, এটা হ্যাঁ, কারণটা কি? এটা কারণটা হলো তারা আর্জেন্টিনাকে খুব একটা মানে তারা ওইভাবে আর্জেন্টিনাকে তাকে ওইভাবে দেখে, ওই লেভেলে দেখে। যেমন ম্যারাডোনার সময় যে ব্যাপারটা হয়েছে, সেটা কিন্তু একটা ট্র্যাজিক্যাল ব্যাপার। হ্যাঁ, তো এটা হাত দিয়ে একটা গোল করেছে। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্কিত হয়েছে, অনেক কথা শুনেছে। তো আমার কাছে মনে হয় যে সেইটা ম্যারাডোনার ব্যাপারটা মেসির উপরে চলে আসে কিনা, আচ্ছা, যে মেসি এটাকে ক্রিয়েট করে কিছু একটা ইংল্যান্ডের এগেইনস্ট দেখাতে পারে কিনা, ওকে। এই রেজাল্টটা হতে পারে আর কি। আচ্ছা, এই ম্যাচের আগে, ম্যাচের তো এখনো 2 দিন বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা একটু দেখতে চাই ম্যাচের দুই দলের এখন পর্যন্ত 6টা ম্যাচ শেষে আসলে তারা কোন বল পজিশন বা গোলমুখী শট কে কার থেকে বেশি এগিয়ে রয়েছে, এবং এই ম্যাচে সেটা কতটা প্রভাব ফেলতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, ইংল্যান্ডের বল পজিশন রয়েছে 57%, বিপরীতে আর্জেন্টিনা বল পজিশন তাদের শতাংশটা রয়েছে 65। গোলের চেষ্টা ইংল্যান্ড 94 বার করেছে, 98 বার করেছে আর্জেন্টিনা, এবং গোলমুখের শট 39 বার নিয়েছে ইংল্যান্ড, বিপরীতে আর্জেন্টিনা নিয়েছে 41 বার। হেড থেকে গোলমুখে শট নেওয়ার চেষ্টা করেছে 24 বার ইংল্যান্ড, এবং 18 বার করেছে আর্জেন্টিনা। সফল পাস 90% রয়েছে আমরা দেখছি, 91% দেখছি আর্জেন্টিনার ভাগে রয়েছে। এবং প্লেয়ারদের গতি যদি দেখি, ম্যাচ প্রতি ম্যাচে 5.96, এটা এভারেজ। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার যদি বলি 5.6, খুব বেশি মানে খুব বেশি পিছিয়ে থাকার সুযোগ নেই, একদম সমান সমান আমরা দেখছি যে গতি প্লেয়ারদের। সেক্ষেত্রে এই জায়গাটা আসলে কোন জায়গাটা বেশি মানে প্রতিপক্ষের সাথে যে তুলনাটা বা প্রতিপক্ষের সাথে যে যোজন পিছিয়ে রাখা, সেটা কি সুযোগ রয়েছে কিনা? আসলে ইংল্যান্ড তাদের লিগটা ধারাবাহিক, তারা কিন্তু ফাস্ট ফুটবল খেলে, সেই কারণে তাদের গতিটার সংখ্যাটা একটু বেশি। আর আর্জেন্টিনা কিন্তু তারা একসময় গতিতে খেলে, আবার ধীর গতিতে আসে। তারা কিন্তু কোন সময় অ্যাটাকটা কীভাবে করতে হবে, যেমন মেসির ইনস্ট্রাকশনে মাঠে কিন্তু অনেকে তারা শুনে যে কখন অ্যাটাকিংভাবে করতে হবে, কখন ডিফেন্ডিং করতে, কখন বল হোল্ডিং করতে হবে, সেই জিনিসগুলো মেসি কিন্তু বলে দেয়, এবং এটা কিন্তু স্কালোনিও ইনস্ট্রাকশন দিয়ে দেয়। তো এরা ধারাবাহিকভাবে অ্যাটাক করে, আবার কিছু সময় বল হোল্ড করে, সময় নেয়। আর ইংল্যান্ডে কিন্তু চেষ্টা করে যে তারা কিন্তু গতিতে খেলার জন্য, তো সেই জন্য গতির ব্যাপারটা তারা কিন্তু বেশি, তাদের স্পিড লিমিট বেশি, কারণ তাদের ইংলিশ প্রিমিয়ার লিগে এমনিও অনেক গতি ফুটবল হয়। তো এই জন্য তাদের
মানে স্ট্রাকচার কিন্তু তাদের এইভাবে তৈরি হয়েছে। সাব্বির ভাই, গত ম্যাচে বিশেষ করে আর্জেন্টিনা যেটা সুইজারল্যান্ডের বিপক্ষে আমরা ম্যাচটাতে খেয়াল করেছি যে প্রত্যেকটা প্লেয়ারকে আসলে ম্যান টু ম্যান শেডিং যে টেকনিকে আসলে খেলিয়েছিল সুইজারল্যান্ডের কোচ, সেই জায়গায় আর্জেন্টিনা বেশ বিপদেই পড়েছিল এবং আমরা দেখছিলাম স্কলানি শেষ পর্যন্ত তিনি বেশ রেগে আসলে মাঠ ছেড়ে চলে গেছেন শেষ ম্যাচের জয়ের পরও। সেই জায়গাটাতে আসলে আমরা দেখছি যে গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজও লং বল পাস করছিলেন। এইবার কি সেই জায়গাটাতে সেই মুহূর্তটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তৈরি হলে সেই জায়গাটাতে আসলে আর্জেন্টিনার সেটা ভাঙার কি মানে টেকনিক থাকবে? আর্জেন্টিনাকে ভাঙার থেকে না, আমরা কিন্তু এই ম্যাচগুলির থেকে আমরা কিন্তু মানে শিক্ষা নিতে হবে। কোচ যারা আছে তারা কিন্তু দুটো ম্যাচই রিড করেছে, কার কি প্রবলেম আছে, কার কি ল্যাকিংস আছে সেটা কিন্তু সে দেখে। যেমন স্কালোনি রাগ করে বের হয়েছে বা কোনো কারণে বের হয়ে গেছে, হয়তোবা সে ইংল্যান্ড টিমের এগেনস্টে তার আর্জেন্টিনা টিমকে দাঁড়া করাতে হলে তাদের কী ল্যাকিংস হয়েছে, কী ভুল ছিল সেইগুলিকে রেকটিফাই করে ইংল্যান্ডের টিমের কোথায় কোথায় দুর্বলতা আছে সেটাকে যাচাই করে তারা অবশ্যই সে একটা ব্রিফ করবে। সাব্বির ভাই, দুই দলের কাটাছেড়া আরো অনেক বাকি রয়েছে, কোন দলটা আসলে এগিয়ে রয়েছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, ম্যাচটা আসলে কেমন হবে সেই বিষয়ে আমরা আলাপ করবো। তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। সাব্বির ভাই, এই ম্যাচটা একটু বেশি মেসি কেন্দ্রিক হয়ে যাবে কিনা? কারণ আমরা দেখেছি যে মেসি আসলে সব কিছুর মধ্যে মেসি একুরেট পাস, ড্রিবলিং বলেন, গোল অ্যাসিস্ট বলেন বা গোল করার যে সক্ষমতা সবচেয়ে বেশি মেসিরই রয়েছে। তবে আমরা দেখছি যে বিপরীতে যেহেতু ইংল্যান্ডের রয়েছে হ্যারি কেন রয়েছে অধিনায়ক হিসেবে, তিনি তারপর সবকিছু মিলিয়ে তাদের যে সক্ষমতা, এটা আসলে কার মুখোমুখি হবে? লিওনেল মেসি ভার্সেস হ্যারি কেন হতে চলেছে কিনা? হ্যারি কিন্তু একটা জায়গায় খেলে, লিওনেল মেসি আরেকটা জায়গায় খেলে। লিওনেল মেসি তো পুরো টিমটাকে অর্গানাইজ করে। তার আগে যদি আমরা একটু গোলের রেকর্ডটা দেখে আসি যে দুই দলের গোলে কে বেশি গোল করেছে কোন ম্যাচে, সেটা দেখলে আরো একটু বেশি আপনার পরিষ্কার হবে বিষয়টি। সেই জায়গায় যদি একটু আমরা দেখি যে ইংল্যান্ডের কারা বেশি গোল করেছে, আমরা একদম গ্রুপ পর্ব থেকে যদি দেখতে চাই, ক্রোয়েশিয়ার বিপক্ষে হ্যারি কেন, জুড বেলিংহাম এবং মার্কাস রাশফোর্ড তিনজনই আসলে গোল করেছেন এবং 4-2 ব্যবধানে সেই ম্যাচটি জিতে নিয়েছেন। ঘানার বিপক্ষে কোনো গোল করেনি, গোল শূন্য ড্র হয়েছে সেই ম্যাচটি। পানামার বিপক্ষে আবারও জুড বেলিংহাম এবং হ্যারি কেন দুজনে মিলে দুটি গোল করেছেন এবং ডিআর কঙ্গোর বিপক্ষে হ্যারি কেন একাই করেছেন জোড়া গোল। মেক্সিকোর বিপক্ষে সবশেষ রাউন্ড অফ 32-তে যে ম্যাচটা দেখতে পাচ্ছি, জুড বেলিংহাম এবং হ্যারি কেনের জুটিতে তারা 3-2 ব্যবধানে ইংল্যান্ড জয় নিয়ে মাঠ ছেড়েছে এবং সবশেষ নরওয়ের বিপক্ষে জুড বেলিংহাম একাই গোল করেছেন এবং একটি প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে গোল করেছেন। এই পরিসংখ্যানটা দেখে আসলে কি মনে হচ্ছে যে এবার আসলে জুড বেলিংহাম এবং হ্যারি কেনের একটা জুটি দেখবো কিনা আক্রমণ ভাগে? ডেফিনেটলি এবং বেলিংহাম কিন্তু লাস্ট ম্যাচে প্রমাণ করেছে সে যেহেতু মিডফিল্ডের প্লেয়ার, সে কিন্তু তার সেই স্ট্রাইকিং যেহেতু হ্যারি কেন কোনো কিছু করতে পারছিল না, সেই কারণে কিন্তু সে কিন্তু সুযোগগুলি সে কাজে লাগিয়েছে এবং সে টিমকে উইন করে দিয়েছে আর কি। তো সেইখানে আমি বলবো যে ডেফিনেটলি আপনি হ্যারি কেন কিন্তু ফেলে দেবেন। হ্যারি কেন ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, মানে লন্ডন মানে ইংল্যান্ডের। তো আমি বলবো যে এই ম্যাচের হ্যারি কেন এবং বেলিংহামকে আমার কাছে মনে হয় স্কালোনি এই দুইটাকে ব্লক করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা যদি একটু আর্জেন্টিনার লিওনেল স্কালোনি দলটা একটু দেখতে চাই, সেই দলে অবশ্যই লিওনেল মেসি আসলে সর্বোচ্চ গোলদাতা। আমরা যদি আলজেরিয়ার বিপক্ষে প্রথম গ্রুপ পর্বের ম্যাচটাতে দেখি, সেখানে লিওনেল মেসি হ্যাট্রিক করে আসলে পুরো বিশ্বকাপে একটা চমক ধরে দিয়েছিল। প্রথম ম্যাচেই হ্যাট্রিক, সেই ম্যাচটাতে 3-0 গোলেই তারা জিতে নিয়েছিল। অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসি আবারও দুটি গোল করেছেন। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে জিওভানি, লাউতারো মার্টিনেজ এবং মেসি তিনজন 3টি গোল করেছেন এবং 3-1 ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছিল কেপ ভার্দের বিপক্ষে। যেটা বলছিলাম যে খুব বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত এবং 125 মিনিটের পরে তারা খেলা গড়িয়েছে। সেখানে মেসি, লিজান্ড্রো এবং দিনে হচ্ছে প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোলেই সেই ম্যাচটা তারা 3-2 ব্যবধানে জিতে নিয়েছিল। মিশরের বিপক্ষে রোমেরো, মেসি এবং এনজো ফার্নান্দেজের গোল করেছিলেন এবং 3-2 ব্যবধানে তারা ওই ম্যাচটি জিতে নিয়েছিল এবং সবশেষ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাকঅ্যালিস্টার, আলভারেস এবং লাউতারো মার্টিনেজ 3টি গোল করেছিলেন এবং প্রতিপক্ষ 1টি গোল করেছিলেন। সেই ম্যাচে মাত্র একটি ম্যাচে আসলে মেসির কোনো গোল নেই 6টি ম্যাচের মধ্যে। ভাই,
এই মানে সুইজারল্যান্ডের ম্যাচটা সুইজারল্যান্ডের ম্যাচ সহ আমরা এই চলতি বিশ্বকাপে 6টি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনার মেসি, আর সেই জায়গায় কিন্তু 5টি ম্যাচেই লিওনেল মেসির গোল রয়েছে, কখনো হ্যাটট্রিক, কখনো জোড়া গোল, কখনো একটি গোল রয়েছে। রাইট, সেই জায়গাটাতে আসলে মানে সবারই মোটামুটি আমরা দেখছি যে গোল করার যে যোগ্যতা বা সক্ষমতা সেটা মোটামুটি রয়েছে। না সেখানে আপনি অনেক ভালো প্লেয়ার আছে, ম্যাকলাস্টার আছে, আলভারেজ আছে, লাতানো মার্তিনেজ আছে, এরা কিন্তু সবাই স্কোরার এবং সবাই নাম করা প্লেয়ার। হ্যাঁ, তো সেখানে মেসি তো এখানে এক্সেপশনাল প্লেয়ার, মেসির সাথে অন্যজনের তুলনা হয় না। তো মেসিরা আর্জেন্টিনা, কেপ ভার্দে, মিশরের সাথে যে ম্যাচ দুইটা খেলে বের হয়ে আসছে, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে যাওয়ার কথা যে অবস্থা ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সুইজারল্যান্ডের সাথে তারা খুব আমার কাছে মনে হয় কষ্ট হয়েছে, তবে মিশরের সাথে এবং কেপ ভার্দের সাথে তাদের বেশি টান উত্তেজনা ছিল। তো আমার কাছে মনে হয় সুইজারল্যান্ডের যে বিষয়টা আছে, সুইজারল্যান্ডে আমার কাছে মনে হয় তেমন বেগ পেতে হয় নাই। আমরা যদি আর্জেন্টিনার একাদশটা, সম্ভাব্য একাদশটা একটু দেখি, তাহলে আপনার কোনো পরিবর্তন রাখতে চান কিনা আপনি? সেই জায়গায় এমিলিয়ানো মার্টিনেজ অবভিয়াসলি গোলপোস্টে থাকবেন, রোমেরো আছেন, লিজান্ড্রো মার্টিনেজ থাকবেন, মেদিনা থাকবেন, মলিনা আছেন, আলমাদা আছেন এবং ডিপল, ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার এবং সবশেষ লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ থাকবেন উপরের দিকে। সেই জায়গায় এই টিমটা আলভারেজকে কি আপনি মার্টিনেজের সাথে পরিবর্তন করতে চান কিনা? না, এইটা আমি বলি আলভারেজকে নয়, কোচ কি করে আলভারেজকে প্রথম খেলায়, পরে মার্টিনেজকে নামায়, আবার দেখা যায় মার্টিনেজকে আগে নামায়, আলভারেজকে পরে খেলায়। এটা একটা প্ল্যানিং আছে। কারণটা কি, এই দুইটা প্লেয়ার হলো ইম্পর্টেন্ট গোল করার জন্য। আর লাতানো মার্টিনেজকে কেন খেলায়? ডিফেন্সকে প্রেশার করার জন্য। যখন প্রেশার করে ডিফেন্সকে, সে যখন দুর্বল হয়ে যায় তখন তারা কি করে, সেই জায়গাটায় আলভারেজকে নামায় যে গোল পাওয়ার জন্য। হ্যাঁ, সেইটা কিন্তু স্কালোনি করে সাকসেসফুল হয়েছে এবং টিম যেইটা এখন আছে এইটাই পারফেক্ট টিম। হ্যাঁ, যেমন আলমাদাকে কিন্তু এইবার লাস্টে নামিয়েছে এবং সে কিন্তু একটা ওপেন গোল মিস করার পরে সে কিন্তু মার্টিনেজ গোলটা রিভার আসার পরে মার্টিনেজ আরেকটা কাজ করতে পারতো, যেহেতু মেসির 8 গোল হয়ে গেছে। মেসি কি এই সামনেই ছিল মেসি, কিন্তু মেসিকে যে দিল মেসি 9 গোল হয়ে যেত। কিন্তু এইটা মানে আমি বলবো যে তার গোল করে টিম বের করার কথা ছিল, সেই চিন্তা করে আমার কাছে মনে হয় সেই মাথায় এই জিনিসটা ছিল না যে মেসিকে গোল করার দরকার। সে কিন্তু গোল করে টিমটাকে কনফার্ম করলো যে আমরা সেমিফাইনাল কনফার্ম করলাম আর কি। সাবির ভাই, আমরা আরো অনেক আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। সাবির ভাই, যেটা বলছিলাম যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার আসলে যোজন যে বিষয়টা, আসলে লড়াইয়ের বিষয়টা, সেটা আসলে এই ম্যাচ আপনি প্রেডিকশনটা কি করছেন? ফলাফলটা কি হতে পারে বা টাই ব্রেকারে যেতে পারে কি না? ফলাফলটা বলা মুশকিল এখন। দুইটা টিমই ভালো টিম, তবে অভিজ্ঞতা দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে আছে। অভিজ্ঞতা যদি বলো ওয়ার্ল্ডের এই অভিজ্ঞতা, তারা কিন্তু অনেকগুলি ফাইনাল খেলছে। তো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার স্কালোনি ভেরি শার্প কোচ, সে কিন্তু টিমটাকে বুঝে তার চিন্তাভাবনা প্লেয়ারদের মাঝে মানে কথা বলে। তো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা খুব বুঝে খেলবে এই ম্যাচে, যেহেতু একটা ম্যাচ ফাইনালে যাওয়ার জন্য। তো আর সেদিক থেকে মানে ইংল্যান্ড অনেক বছর 66 ওয়ার্ল্ড কাপের পরে থেকে তারা কিন্তু আর কোনো ওয়ার্ল্ড কাপ পায়নি। তারাও কিন্তু তার প্ল্যান নেবে যে আর্জেন্টিনার যে টিমগুলি আছে তাদের তাদের কোথায় গ্যাপ আছে, সেই গ্যাপ ক্রিয়েট করে তারা চেষ্টা করবে গোল করার জন্য। তা আমার কাছে মনে হয় যে ম্যাচটা খুব টাইট হবে, তবে আর্জেন্টিনাকে এগিয়ে আমি রাখতেছি এই আর্জেন্টিনাকে, কারণ তার অভিজ্ঞতার কারণে। আচ্ছা, তার মানে বিশ্ব চ্যাম্পিয়নরা আরো একবার ফাইনালে দেখবে আর্জেন্টিনার সমর্থকরা, এটা আপনি আশা করছেন। অনেক ধন্যবাদ সাবির ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আপনি যেভাবে প্রেডিকশন করেছেন, অ্যানালাইসিস করেছেন, সেটা যদি হয় আসলে দলগুলো নিশ্চয়ই সফলতা পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন জানিয়ে দিতে চাই আজকের কুইজ। বিশ্বকাপের দ্রুততম হ্যাট্রিক করার রেকর্ডটি কার দখলে? এ ওসমান দেমবেলে, বি কিলিয়ান এমবাপ্পে, সি লাজরো কিজ, ডি লিওনেল মেসি।
আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 33 A অথবা B অথবা C অথবা D আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। ইয়ার স্টোর সৌজন্যে বিজয়ীদের পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা ইয়ার বিমান টিকিট, এছাড়া হোটেল রেনেসার পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।